আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব প্যাটার্ন নিয়ে। এখন প্যাটার্নটাকে ভালো করে বোঝার জন্য তোমাদের বই থেকে আমি দুইটা চিত্র এখানে এনেছি, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। দেখো, প্রথম চিত্রের দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে টাইলস দিয়ে এই স্কোয়ারটাকে বা এই বর্গটাকে কি করা আছে, সাজানো আছে। দেখো এখানে টাইলসের মধ্যে একটা টাইলস আছে এরকম লম্ব বরাবর, মাঝখানে এরকম লম্ব বরাবর দাগ দেওয়া আছে। আর পরের টাইলসটাতে কি করা আছে, এরকম বাম থেকে ডান দিকে অর্থাৎ আনুভূমিক বরাবর দাগ দেওয়া আছে। এরপরের টাইলসটাতে দেখো একই কাজ করা আছে, এরকম লম্ব বরাবর বাম থেকে ডান, অর্থাৎ একটা লম্ব বরাবর দাগ আর একটা আনুভূমিক বরাবর দাগ। তাহলে প্যাটার্ন বোঝার জন্য বা প্যাটার্ন খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এরকম মিল খুঁজে বের করতে হবে যে এরকম কোনো মিল আছে কিনা কোনো একটা সিনারিওর মধ্যে বা কোনো একটা বাস্তব জগতে হইতে পারে, কোথাও এরকম কোনো মিল আছে কিনা। এরকম মিল খুঁজে পাওয়ার পরে তোমাদের দেখতে হবে যে এই মিলটা কি বারবার আসতেছে কিনা, রিপিট হচ্ছে কিনা। যদি এটা বারবার আসে বা রিপিট হয় তখন সেটাকে আমরা কি বলবো, প্যাটার্ন বলবো। তাহলে প্রথম চিত্রে দেখো যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেখো এই এই দুইটা যে টাইলস আছে, একটা লম্ব আর একটা আনুভূমিক, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা। এখানে দেখো এই যে এখানে সেম, আবার তুমি এইখানে দেখো, মানে যেখানে দেখবা প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সেম। এখানে যদি দেখো এটাও সেম। দেখো এই যে একটা হলো আনুভূমিক বরাবর আর একটা লম্ব বরাবর, অথবা একটা আনুভূমিক আর একটা লম্ব, অথবা একটা লম্ব আর একটা আনুভূমিক। অর্থাৎ লম্ব আনুভূমিক লম্ব আনুভূমিক, এটা বারবারই কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, প্যাটার্ন বলতে পারি। এখন পরের চিত্রে দেখো, এখানে একটা সুবিধা কি, এখানে তোমাকে যে মার্ক করা যে অংশ আছে, কালো একটু ডার্ক করা যে অংশটুকু আছে, এটা হলো আমাদের এই প্যাটার্নের মিল বা সাদৃশ্য। এটা এখানে মার্ক করে দিছে। সাদৃশ্যটা কি, দেখো উপরের যে সংখ্যাটা আছে 1, মানে উপরের বাম পাশের আর উপরের ডান পাশের সংখ্যাটা হলো 3। তাহলে 1 আর 3 যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 4। তাহলে এখানকার এইটাই হলো আমাদের রিপিট, বা এটাই হলো বারবার এই পুরা এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে পরেরটা দেখো, এই যে 3 আর এই ডান পাশের 3, এই দুইটা 3কে যোগ করলে কত হয়, 6। এটা হলো নিচের 6। সিমিলারলি দেখো এই 3 আর 1 যোগ করো, এই দুইটাকে যোগ করলে নিচের সংখ্যাটা পাবো, এটা কত, 3 আর 1 4। তাহলে উপরে চলে যাও, এই যে 1 আর হলে এই 2 যোগ করলে কত পাবো, 2 আর 1 কত, 3, এই যে নিচেরটা পাচ্ছি। আবার এই 2 আর এই 1 যোগ করো, যোগ করলে আমরা নিচের 3 পাই। আবার এই উপরের 1 আর এই 1 যোগ করো, যোগ করলে নিচের আমরা 2 পাই। এইভাবে উপরের চিত্রটা সাজানো হয়েছে। অর্থাৎ এখানকার এই যে যে অংশটুকু ডার্ক করা আছে, এটা এই প্যাটার্নের রিপিট, বা এটা হলো মিল। এটাই বারবার কি করা হয়েছে, রিপিট করা হয়েছে। তাহলে এটা একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন থেকে আমরা কয়টা জিনিস পেলাম, দুইটা জিনিস পেলাম। একটা প্রথমে আমরা কি দেখব, প্রথমে দেখব এখানে কোনো সাদৃশ্য বা মিল আছে কিনা। যদি দেখো এখানে সাদৃশ্য বা মিল আছে, তাহলে এরপরে দেখবা যে ওই সাদৃশ্য বা মিলটা কি বারবার রিপিট হচ্ছে কিনা, বা বারবার ওই চিত্রের মধ্যে আসতেছে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো সেটা একটা প্যাটার্ন। আশা করছি প্যাটার্নের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন দেখবো ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। দেখো মৌলিক সংখ্যাটা কি, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া যাদের কোনো উৎপাদক নেই, তারাই কি মৌলিক সংখ্যা। যেমন আমি একটা সংখ্যা চিন্তা করলাম, যে আমি যদি একটু বুঝাই, যে 2, ধরো 2 সংখ্যাটাকে আমি যদি একটু চিন্তা করি, 2, 2কে যদি আমরা ভাঙি তাহলে 1 গুণন 2। তাহলে দেখো এখানকার উৎপাদক কয়টা পেলাম, এই যে 1 পেলাম আর হলো 2 পেলাম, অর্থাৎ 2 এর উৎপাদক 1 আর হলো কত, 1 আর 2। তাহলে যে সকল সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা এছাড়া এদের কোনো উৎপাদক নাই, অর্থাৎ উৎপাদক কয়টা, উৎপাদক 2টা পাবো, তাদেরকে কি বলা হবে, মৌলিক সংখ্যা বলা হবে। তাহলে 1 এর ক্ষেত্রে ঘটনাটা কি, দেখো 1কে যদি আমরা ভাঙি তাহলে 1 গুণন 1, তাহলে 1কে ভাঙলে কি পাই, 1 গুণন 1। তাহলে এটাও 1 এটাও 1, একই সংখ্যা। তার মানে এখানে কিন্তু উৎপাদক কয়টা হয়ে যাচ্ছে, এখানে উৎপাদক হয়ে যাচ্ছে কিন্তু একটা। এর জন্য 1কে মৌলিক সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে। মৌলিক সংখ্যাটা শুরু হচ্ছে কত থেকে, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2।
তাহলে এখন এই ইরাটোস্থিনিস ছাঁকনি বা এই ছকের মাধ্যমে আমরা কিভাবে মৌলিক সংখ্যা খুঁজে বের করতে পারি? যেমন ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা আছে ওখান থেকে আমরা শুরু করব। ওখান থেকে কি শুরু করব? ওই সংখ্যার হচ্ছে উৎপাদক যেগুলো আছে, যেমন ২ এর উৎপাদক কত, কত, বা উৎপাদক বলতে এখানে আমরা গুণিতক বলতে পারি, যে ২ এর যে গুণিতক, ২ এর নামতাটা যদি বলি ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, অর্থাৎ এর যে গুণিতক যে সংখ্যাগুলো পাবো, যেমন এখানে আমরা ৪ পেয়েছি, তারপরে হলো ৬, এগুলো জাস্ট কেটে দিব। সিমিলারলি আবার ৩ এরও এর যে গুণিতকগুলো আছে ওগুলো হচ্ছে কি করব? কেটে দিব ৩ বাদে। ৩ বাদে ওই ৩ এর যে গুণিতকগুলো আছে ওগুলো কি করব? কেটে দিব। কেটে দেওয়ার পরে এভাবে হচ্ছে ৫, ৭ এভাবে চলতে থাকবে। এরপরে হচ্ছে আমরা যে অবশিষ্ট যে সংখ্যাগুলো পাবো, যেগুলো কাটা হয় নাই, যেমন এখানে ১৩ কাটা হয় নাই, তারপরে হচ্ছে ২৩ কাটা হয় নাই, এরকম যে সংখ্যাগুলো হচ্ছে বাদ থাকবে, সেই সংখ্যাগুলো হবে কি? মৌলিক সংখ্যা। এটা আমরা কতর জন্য করেছি? ১ থেকে হচ্ছে ১০০ জন্য করেছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা এখান থেকে আইডেন্টিফাই করি যে কোন সংখ্যাগুলো এরকম মানে কাটা হয় নাই বা বাদ আছে, তাহলে সেগুলো আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। এগুলো একটু আইডেন্টিফাই করি। যেমন প্রথম সারি যদি খেয়াল করি, এখানে ২ আছে, তারপরে কত ৩, তারপরে হচ্ছে ৫, তারপরে হচ্ছে ৭। তাহলে প্রথম সারিতে আমরা মৌলিক সংখ্যা কয়টা পেলাম? প্রথম সারিতে পাচ্ছি হচ্ছে ৪টা। এটা একটু লিখে রাখছি, পরে আমাদের এটা কাজে লাগবে। দ্বিতীয় সারিতে দেখো ১১, তারপরে ১৩, তারপরে হচ্ছে ১৭, তারপরে হচ্ছে ১৯। তাহলে এখান থেকেও কয়টা পেলাম? এখান থেকেও পেলাম হচ্ছে ৪টা। তারপরের সারিতে এখানে ২৩ অলরেডি দাগ দিয়েছি। তারপরে হইলো ২৯, ২৩ আর ২৯ ছাড়া আর নাই। তার মানে হচ্ছে ২টা। তারপরের সারিতে হচ্ছে দেখো ৩১, এরপরে আর কত আছে? ৩৭, আর নেই। তার মানে এই সারিতে হচ্ছে কয়টা? ২টা। তারপরের সারিতে হচ্ছে ৪১, তারপরে হইলো ৪৩, তারপরে হচ্ছে ৪৭। তার মানে এখানে হলো কয়টা পাচ্ছি? এখানে পাচ্ছি হলো ৩টা। তারপরের সারিতে হচ্ছে ৫৩, তারপরে হচ্ছে কত? ৫৯। তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে ২টা। তারপরে হলো ৬১, তারপরে হচ্ছে পাচ্ছি এখান থেকে ৬৭, আর নেই, এখানে হচ্ছে ২টা। তারপরের সারিতে হচ্ছে ৭১, তারপরে ৭৩, তারপরে হচ্ছে ৭৯। তার মানে এখানে পাচ্ছি হলো ৩টা। এরপরে হচ্ছে ৮৩, তারপরে হচ্ছে ৮৯, এখান থেকে পাচ্ছি হলো ২টা। আর লাস্টের সারিতে হচ্ছে শুধু ৯৭, এটা ছাড়া হচ্ছে আর কোনো মৌলিক সংখ্যা নেই। তার মানে হচ্ছে এখানে ১টা। তাহলে এখানে এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই? ৪, ৪, ৮, ৮ আর ২ ১০, ১০ আর ২ ১২, ১২ আর ৩ হলো ১৫, ১৫ আর ৪, ২ ২ ৪, ১৯, ১৯ আর ১ ২০, ৩ ২ ৫, ২৫। তার মানে টোটাল আমরা পেলাম হচ্ছে ২৫। তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে ১ থেকে ১০০ পর্যন্ত যে সংখ্যা আছে এখানে টোটাল মৌলিক সংখ্যা কতটি? তাহলে তোমরা বলতে পারো ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত? ২৫টি। আবার আসতে পারে ১ থেকে ১০ পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কয়টি? তাহলে সেই ক্ষেত্রে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি। আবার ১১ থেকে ২০, তারপর সেখানে কয়টা? ৪টি। ২১ থেকে ৩০, ২টি। অর্থাৎ এই সংখ্যাগুলোকে তোমরা চাইলে একটা মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারো। কিভাবে? এগুলোকে তোমরা জাস্ট এভাবে পাশাপাশি লিখে মনে রাখতে পারো। যেমন ৪, তারপরে হলো ৪, তারপরে হলো ২, তারপরে হলো ২। ৪, ৪, ২, ২, তারপরে ৩, ২, ২, ৩, ২, ২। তারপরে কত আছে? তারপরে হচ্ছে ৩, ২, ১, ৩, ২, ১। অর্থাৎ এই সিরিয়ালটা মনে রাখতে পারো মোবাইল নাম্বারের মতো ৪, ৪, ২, ২, ৩, ২, ২, ৩, ২, ১। এই সিরিয়ালটা মনে রেখে ১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এটা মনে রাখতে পারো। আর এটা কিভাবে মনে রাখবা? প্রথমটা হলো ১ থেকে ১০ এর জন্য, পরেরটা হলো ১১ থেকে ২০ এর জন্য, তারপরেরটা হলো ২১ থেকে ৩০ এর জন্য। এভাবে চলতে থাকবে। লাস্টেরটা হবে কত বলো তো? ৯১ থেকে ১০০ পর্যন্ত। যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে বলো তো ৭০ থেকে ৭০ না, ৭১ থেকে হচ্ছে ৮০ মধ্যে, যে এই ঘরটা ৭১ থেকে ৮০ মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা কতটি? তাহলে এটা কয় নাম্বার ঘরে আছে? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ নাম্বার ঘরে আছে। তার মানে এখানে ৮ নাম্বার সংখ্যাটা হলে অ্যান্সার হবে। তাহলে এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, তার মানে হলো ৩। এই যে ৮ নাম্বার ঘরে আছে কত? ৩। তার মানে হচ্ছে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি? ৩। তাহলে আমরা তখন ইজিলি অ্যান্সার বলে দিব যে
৭১ থেকে ৮০-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? ৭১ থেকে ৮০-র মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে ৩টি। আশা করছি ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও মৌলিক সংখ্যা সম্পর্কে যে রিলেটেড ইনফরমেশন গুলো বললাম, এগুলো নোট খাতায় তোমরা অবশ্যই লিখে রাখবে। কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এটা তোমাদের পরবর্তী জীবনেও পরবর্তী ক্লাসেও কাজে লাগবে। এখন আমরা দেখব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। এখান থেকে এই যে টার্মটা আছে এটা একটু আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা ব্যাপারটা কি? দেখো, ক্রমিক এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে পরপর। আর স্বাভাবিক সংখ্যা কি? যে সংখ্যাগুলো আমরা স্বাভাবিক গণনার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন ১, ২, ৩, ৪ এগুলো হচ্ছে স্বাভাবিক গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে ক্রমিক কথাটা কেন আনতেছে? যদি আমি ধরো ৫ থেকে শুরু করি সংখ্যাটা, ৫ও যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা, তাহলে ৫-এর পরে আমরা ৭ নিতে পারবো না। ৫ থেকে শুরু করলে ৫-এর পরে ৬, তারপরে ৭, তারপরে ৮, তারপর ৯, অর্থাৎ পরপর যেতে হবে। আবার যদি আমরা ১ থেকে শুরু করি তাহলে ১, ২, ৩, ৪। তাহলে তোমাদেরকে এই প্রশ্নের মাধ্যমে কি বলছে? যে এই যে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে ১, ২, ৩, এগুলোকে কি করব? আমরা এভাবে যোগ করব। যোগ করে এটার যোগফলটা কত হবে সেটা হলো আমাদের বের করতে হবে। এটা হলো কাজ। তাহলে তোমরা দেখে চিন্তা করছো, একদম সিম্পল। ৩, ২, ৫ আর ১, ৬। তাহলে প্রথম ৩টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ৬। আসলে যখন আমরা ছোট অ বলবো, মানে ছোটর দিকে চিন্তা করব, ধরো ১ থেকে ৩, ১ থেকে ৫, তোমরা চট করে বলে দিতে পারবা। কিন্তু আমি যদি প্রথম ১০টা বলি তাহলে তোমরা একটু টাইম নিবা। প্রথম ১০০টা বললে আরো টাইম নিবা। ১,০০০, প্রথম ২,০০০, প্রথম ২০,০০০, তাহলে কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালি অনেক সময় এটা কি করতে হবে? হিসাব করতে হবে হাতে অথবা ক্যালকুলেটরে, যেটা হচ্ছে অনেক কষ্টসাধ্য। যারা ম্যাথমেটিশিয়ান আছেন বা অথবা যারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করেন ম্যাথ নিয়ে বা সায়েন্স নিয়ে, তারা কিন্তু আসলে এইভাবে কাজটা করবে না। তারা কি করবে? তারা হচ্ছে ছোট দিকে যে সংখ্যাগুলো আছে, যেমন প্রথম ১০টি বা প্রথম ৫টি, এগুলো নিয়ে হচ্ছে আ কাজ করবে যে এখান থেকে কোনো প্যাটার্ন বা কোনো সূত্র আনা যায় কিনা। তারপরে হচ্ছে বড়গুলার ক্ষেত্রে হলে তারা এপ্লাই করার চেষ্টা করবে। তাহলে সেরকমই আমরা হচ্ছে প্রথম ১০টা নিয়ে হচ্ছে হিসাব করি। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা কোনো একটা সূত্র যদি আনতে পারি, তাহলে ওগুলো আমরা বড়গুলার ক্ষেত্রে হলো কাজে লাগাবো। তাহলে প্রথম ১০টা ক্রমিক সংখ্যার এখন আমরা যোগফল নির্ণয় করব। যেমন এখানে যদি আমি প্রথম ১০টা লিখি সংখ্যা পরপর, ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮ যোগ ৯ যোগ ১০। তাহলে দেখো এখানে আমরা কোনো একটু মিল খোঁজার চেষ্টা করব, দেখি কোনো মিল খুঁজে পাই কিনা। দেখো এখানে হলো ১ আর লাস্টের হচ্ছে ১০। এই দুটাকে যোগ করো। ১ আর ১০ যোগ করলে কত হয়? দেখো এখান থেকে ১ আর ১০ যদি আমরা যোগ করি তাহলে কত পাই? ১১। আবার এখান থেকে যদি ২ আর ৯ যোগ করো, দেখো সিমিলারলি ৯ আর ২ ১১। আবার ৩ আর ৮ যোগ করো, তাও কত হয়? ৮ আর ৩ ১১। এরপরে হলো ৪ আর ৭ যোগ করো, তাও কত হয়? ৪, ৭ যোগ করলেও ১১। আর হলো ৫ আর ৬ যোগ করলে কত হয়? ৫, ৬, ১১। অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যা, এরপর প্রথম দিক থেকে দ্বিতীয়, শেষের দিক থেকে দ্বিতীয় যোগ করলে আমরা যোগফলটা কি? একই পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে দেখি যোগফলটা কত আসে। এখানে আমরা কয়টা ১১ পেলাম? এখানে আমরা ১১ পেলাম হচ্ছে ৫টা। ১, ২, ৩, এই যে ৪, এই হলো ৫টা ১১ পেলাম। তাহলে হচ্ছে আমরা ৫টা ১১কে যদি গুণ করি, যেমন ১১ ইন্টু ৫, এই যে ১১ ইন্টু ৫, তাহলে কত হয়? ৫, ১১, ৫৫। তাহলে আমি বলতে পারি এগুলো সবগুলোর যোগফল কত? ৫৫। তোমরা যদি হাতে বা ক্যালকুলেটর ইউজ করে করো তাও দেখবা কত এটার যোগফল কত আসতেছে? ৫৫ আসতেছে। তাহলে এখান থেকে আমরা কিছুটা এখানে কি করতে পেলাম যে এখান থেকে কিছুটা হলেও প্যাটার্ন বা মিল খুঁজে বের করতে পারলাম। এখন এখান থেকে আমরা চেষ্টা করব যে একটা সূত্র নিয়ে আসা যাতে সবগুলোর ক্ষেত্রে কাজ করে। এর জন্য আমরা এখন কি করব যে এটার যে যোগফল কত ছিল? ৫৫। এটা আমরা ৫৫ না ধরে একটা অজানা সংখ্যা ধরে নিব। এই অজানা সংখ্যা থেকে হচ্ছে আমরা সূত্রটা আনার চেষ্টা করব। অর্থাৎ অজানা সংখ্যার মান যেটা হবে বা ওইটা যেভাবে আসছে ওইটা থেকে হলো আমরা কি করব? সূত্র আনবো। যেমন এটা তোমরা ক ধরতে পারো, অজানা সংখ্যাটাকে ক অথবা খ, অথবা যদি ইংরেজিতে যাও এক্স অথবা ওয়াই, এরকম হচ্ছে কিছু একটা ধরে নিবা। এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের বইয়ে ক ধরে করা আছে, ওইটা আমি ফলো করব যে এখানে হচ্ছে এই সবগুলার ১ থেকে ১০ পর্যন্ত যে ১০টি স্বাভাবিক সংখ্যা আছে এগুলোর যোগফল আমরা কি ধরবো? ক ধরবো। ক ধরে পরে এটাকে আমরা কিভাবে সাজাবো? পরে আমরা সিমিলারলি সেম জিনিসটাকে বিপরীতভাবে সাজাবো।
অর্থাৎ এখানে ১ ২ ৩ এভাবে লিখছিলাম, পরের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে ১০, তারপরে হলো ৯, তারপরে ৮। অর্থাৎ এই যে এই দিক থেকে হলো লিখবো। লিখে হচ্ছে ২ টা জিনিসকে আমরা যোগ করব, করে দেখব এখান থেকে কোনো সূত্র আসে কিনা। তাহলে হচ্ছে এখানে আমি লিখি যে ক সমান কত, ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। আবার এই সেম জিনিসটা আমরা বিপরীতভাবে লিখবো, অর্থাৎ উল্টা দিক থেকে লিখবো। তাহলে যেহেতু একই জিনিস ছিল, তাহলে ওইটাও কি হবে, ক হবে। যোগফল তো আর চেঞ্জ হবে না। তাহলে ১০ যোগ ৯ যোগ ৮ যোগ ৭ যোগ ৬ যোগ ৫ যোগ ৪ যোগ ৩ যোগ ৪, আচ্ছা ভুল হলো কিনা, যে ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩, ৪ আবার ২ বার লিখে ফেলছি, এটা হচ্ছে সরি, এটা হবে হচ্ছে ২। এটা হলো ২ যোগ ১। এখন কি করব, আমরা হচ্ছে যোগ করব। এই পুরা জিনিসটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে নিচে আমরা হচ্ছে একটা দাগ দিয়ে নিলাম, যে যোগ করব যেহেতু। আর আমরা জানি যে প্রতি ক্ষেত্রে এই যে এইটা আর এটা যদি যোগ করো কত পাবা, এই সবগুলো যোগ করলে কত পাওয়া যায়, এই সবগুলো জোড় যোগ করলে হচ্ছে কত পাওয়া যায়, ১১ পাওয়া যাচ্ছে। তাহলে আগে কয়েকটা যদি করি, দেখো এখানে ক আছে কয়টা, একটা। এই পাশে ক আছে কয়টা, একটা। তাহলে একটা ক যোগ করলে কয়টা ক হয়, এখানে ক হয় হচ্ছে ২টা। সমান সমান ছিল, সমান সমান দিলাম। তাহলে হচ্ছে এখানে আমি যদি কয়েকটা লিখি, যেমন ১ যোগ ১০, আবার হলো ২ যোগ ৯। এভাবে হচ্ছে কি একদম চলতে থাকবে কত পর্যন্ত, এভাবে চলতে থাকবে হচ্ছে এই পর্যন্ত। ধরো ৯ যোগ ২, তারপরে হলো ১০ যোগ ১। দেখো আমি সবগুলো লিখলাম না, যেহেতু সবগুলা হচ্ছে সেম। এরপরে ৪ এর সাথে ৭ হবে, ৫ এর সাথে ৬, ৬ এর সাথে ৫, ৭ এর সাথে ৪, ৮ এর সাথে ৩, ৯ এর সাথে ২, ১০ এর সবগুলো যেহেতু একই, এর জন্য লিখলাম না। যেহেতু আমাদের মেন টার্গেটটা কি, অঙ্কটা করা না, মেন টার্গেট হচ্ছে এখান থেকে সূত্রটা বের করা। তাহলে দেখো এখানে আমরা টোটাল কয় জোড়া পাবো, আগেও দেখেছি এখান থেকে টোটাল আমরা পাবো হচ্ছে এরকম জোড়া পাবো হচ্ছে ১০টা। যেমন এই যে এখানে একটা, এই যে এটা একটা জোড়া, আমি যদি আসলে মার্ক করে দেই এটাই বেটার হবে তোমাদের বোঝার জন্য। জোড়াগুলো আছে এখান থেকে যদি আমি মার্ক করি, ওকে। দেখো এখানে এলে একটা জোড়া, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা। এরকম জোড়া কয়টা পাচ্ছি টোটাল, এখানে টোটাল হচ্ছে ১০ জোড়া পাচ্ছি। প্রতি জোড়ার মান কত, প্রতি জোড়ার মান হচ্ছে ১১। তাহলে এখানে একটু আমরা একটু বুঝি, এই লাইনটা একটু অনেকে নাও বুঝতে পারো। সেটা হলো প্রত্যেক জোড়ার মান হলো কত, ১১। টোটাল জোড়া আছে কয়টা, ১০টা। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি, ১১ ১১ ১১ ১১, এভাবে কয়বার লিখবো, এভাবে ১১ ১১ করতে করতে আমরা টোটাল ১০ বার লিখবো, তাই তো। এই জিনিসটাকে আমরা টোটাল এভাবে সিরিয়ালে ১০ বার লিখবো। তাহলে যে যোগফল হবে, আবার তুমি যদি এই ১১-র সাথে ১০ ডিরেক্ট গুণ করে দাও, তাও কিন্তু মানে এর মান যেটা, সেটা কিন্তু সেম আসবে না। মানে আরেকবার বলি, যে তুমি এখানে ১১ আছে কয়টা পাচ্ছি, এরকম ১১ পাচ্ছি হচ্ছে ১০টা। তাহলে তুমি এই ১১ ১০ বার পর পর এভাবে লিখে যোগ করলে যে রেজাল্ট পাবা, তুমি যদি এই ১১ গুণন ১০ করো, তাও কিন্তু একই রেজাল্ট পাবা। যাদের মনে কনফিউশন থাকবে, তারা তোমরা খাতায় এভাবে ম্যানুয়ালি করে দেখবা যে দুইটার রেজাল্ট কি আসবে, একই আসবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটাকে বারবার না লিখে, ধরো যে কোনো একটাকে আমি একবার নিলাম, যেমন প্রথমটাকে আমি একবার নিলাম ১ যোগ ১০। আর এখানে এরকম কয়টা পাবো, ১ যোগ ১০ মানে ১১, এরকম কয়টা পাবো, ১১ এরকম পাবো ১০টা। তার জন্য এখানে আমি ১০ গুণ দিলাম, ওকে। আর এখানে ২ ক ছিল, ২ ক আমি লিখলাম, এখানে বা দিলাম। দেখো এখানে হচ্ছে এই ২ এর সাথে ক হইলো গুণ অবস্থায় আছে, আমাদের টার্গেট কিন্তু এই ক এর মানটা বের করা। তাহলে এই ২টাকে সরাই দেব, এখানে গুণ আছে ২টা, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমি ২টাকে ভাগ করে দেই, এই যে এখানে ভাগ করে দেই। তাইলে হচ্ছে ১ যোগ ১০ গুণন হচ্ছে ১০ ভাগ কত, ২। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এইটা হলো আমাদের মেন লাইন, এটা একটু আমরা মার্ক করে রাখি, এটা আমাদের কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। এটা হলো আমাদের মেন লাইন, ওকে। আর বাকি ক্যালকুলেশনটা এখানে করে দেই। দেখো ১০ আর ১ কত হয়, ১১। ১১ ইন্টু ১০, ১১ ইন্টু ১০ ডিভাইডেড বাই 2। তাহলে ১১ আর ১০ গুণ করলে ১১০, ২ দ্বারা ভাগ করলে কত হয়, ৫৫। তাহলে দেখো আগে কত পেয়েছিলাম, ৫৫, এই ক্ষেত্রে পেলাম ৫৫। কিন্তু এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন পেলাম, সেই লাইনটা হলো এই যে এটা। এই লাইন থেকে আমরা এখন সূত্র আনবো। দেখো একের পরিচয় কি ছিল, দেখো আমাদের যে এখানে যে ইটা দিয়া যোগফলের যে ধারাটা দেওয়া ছিল, এখানে ১ ছিল কি প্রথম যে পদ সেটা,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথম পদ প্লাস 10 কি ছিল বলতো, এই যে 10 ছিল হচ্ছে একদম শেষের পদ, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ, ব্র্যাকেট ছিল, তারপরে গুণ ছিল। দেখো 10 এর পরিচয়টা কি ছিল, এই 10 ছিল হচ্ছে এখানে টোটাল পদ সংখ্যা, এখানে 1 থেকে কত ছিল 10, তাই 10 ছিল হচ্ছে পদ সংখ্যা, টোটাল পদ সংখ্যা। এরপর এটাকে আমরা কি করছি, এটাকে আমরা হচ্ছে ভাগ দিছি, এভাবে ভাগ দিয়ে কত লিখছি 2 লিখছি, আর এটা ছিল আমাদের ক এর মান। তাহলে এটাই হলো আমাদের সূত্র। তাহলে এটাকে আমি একটু ভালো করে মার্ক করি, এটা হলো আমাদের মেন সূত্র। এটা তোমাদেরকে মনে রাখতে হবে বা খাতায় এটা নোট করতে হবে। ওকে, দেখো এখানে কি বলতেছে যে প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা হলো প্রথম, তুমি হইতে পারে 10টা, প্রথম 20টা, 100টা, 1000টা, যে কোনো পদ সংখ্যার জন্য তুমি এই সূত্র দিয়ে হচ্ছে যোগফলটা খুব সহজেই বের করতে পারবা। যেমন আমি যদি বলি প্রথম 20টি, কি বললাম, প্রথম 20টি পদের কি করবা, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যে আছে ক্রমিক আকারে, সেগুলো হচ্ছে যোগফল নির্ণয় করবা। তাহলে সেই ক্ষেত্রে কি করবা, যে 1 যোগ 2 যোগ 3 এভাবে কত কত পর্যন্ত যাবা, একদম হচ্ছে 20 পর্যন্ত যাবা। তাহলে দেখো এখানে প্রথম পদ কত 1, তাহলে 1 যোগ শেষ পদ কত 20, 20 দিলা, ব্র্যাকেট দিলা, তারপর হচ্ছে পদ সংখ্যা কত 1 থেকে 20, পদ সংখ্যা হলো 20টি, ডিভাইডেড করব হলো 2 দ্বারা, তার মানে 20 আর 1 21, 21 গুণন 20 ডিভাইডেড বাই 20, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট হবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এভাবে আমরা হচ্ছে যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার কি করতে পারি, যোগফল নির্ণয় করতে পারি। তবে এখান থেকে একটা জিনিস একটু আমি ভালো করে বলতে চাই, সেটা হলো পদ সংখ্যা নিয়ে। এটা একটু ভালো করে একটু মনে রাখো, কি সেটা হলো যখন হচ্ছে 1 থেকে শুরু হবে, তখন শেষ সংখ্যা যত হবে ততই হবে হচ্ছে পদ সংখ্যা। যদি বলি এই যে এরকম দেওয়া আছে 1 2 ডট 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 1000, তাহলে এখানে এই 1000ই হবে কি বলতো পদ সংখ্যা, কোনো সন্দেহ নাই, যদি 1 থেকে শুরু হয়। বাট 1 থেকে শুরু না হয় যদি এরকম দেওয়া থাকে 5 ডট ডট ডট, ধরো এখানে দেওয়া আছে হচ্ছে 10, তাহলে 5 থেকে কত আছে 10টা আছে। তাহলে তোমাদের কাছে এখানে মনে হইতে পারে পদ সংখ্যা কয়টা আছে, তোমরা মনে করবা যে এখানে পদ সংখ্যা মনে হয় কয়টা আছে, এখানে পদ সংখ্যা মনে হয় 5টা আছে। স্বাভাবিকভাবে এটাই মনে হবে না, কিন্তু না, এখানে পদ সংখ্যা কয়টা আছে, এখানে পদ সংখ্যা আছে 6টা। দেখো আমি যদি একটু দেখাই, এই যে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে হলো 10। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কি হলো পদ সংখ্যা একটা বেড়ে গেল। তোমাদের যদি আমি এইটা বোঝানোর পর একটা ম্যাথ দিতাম, তোমরা এখানে পদ সংখ্যা অবশ্যই কি বসাইতা, অবশ্যই 5 বসাইতা, পরে দেখতে যে অঙ্কটা ভুল হয়েছে। কারণ পদ সংখ্যা যখনই 1 থেকে বড় কিছু কিছু দিয়ে শুরু হবে, যেমন 2 থেকে যদি শুরু হয়, তখনই কিন্তু পদ সংখ্যা কিন্তু 1 বৃদ্ধি পায়। কেমন, যেমন 2 থেকে যদি 10 বলি, তাহলে এখানে মনে হতে পারে তোমাদের কাছে কয়টা, এখানে মনে হতে পারে 8টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে পদ আছে কয়টা, অ্যাকচুয়ালি পদ আছে হচ্ছে 9টা, 8টা কিন্তু না, 9টা হলো কারেক্ট। তাহলে এটা তোমরা একটা সূত্রের মতো করে মনে রাখো, আমি লিখে দিচ্ছি। যদি 1 থেকে বড় হয় বা 2 থেকে শুরু হয়, কি 1 থেকে বড় বা 2 থেকে যদি শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে পদ সংখ্যা হবে কত, শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ, এটার সাথে যোগ হবে কত 1। কোন ক্ষেত্রে বলো তো, এই কন্ডিশনটা কোন ক্ষেত্রে হবে, সেটা হলো তোমার যদি ধারাটা কত থেকে শুরু হয়, 2 থেকে অথবা 1 থেকে বেশি, বা 2 থেকে 1 থেকে বেশি, 1 থেকে বেশি বা 2 থেকে যদি শুরু হয়, 2 থেকে শুরু। আচ্ছা, ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছো যে 1 থেকে বেশি। ধরো আমি আর একটা যদি বলি 10 থেকে 10 11 এভাবে ডট ডট দিয়ে দিলাম হচ্ছে 50, তাহলে কি করবা, তোমার কাছে মনে হতে পারে এখানে 40টা আছে না, এখানে আছে 41টা, কিভাবে করবা, এই যে 50 মাইনাস 10 যোগ হলো 1, তাহলে 50 থেকে 10 বিয়োগ দিলে কত হয় 40, আর এই 1 যোগ করলে হচ্ছে 41। তাহলে এখানে পদ সংখ্যা কত বসাবা, পদ সংখ্যা বসাবা হচ্ছে 41। আশা করছি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এটাই ছিল হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নিয়ে আলোচনা। এখন আলোচনা করব স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নিয়ে। দেখো আগে ছিল কি শুধু স্বাভাবিক সংখ্যা, এখানে জোড় বিজোড় কোনো কথা উল্লেখ করা ছিল না, এবার কিন্তু হচ্ছে বিজোড় কথাটা উল্লেখ করা আছে। তাহলে আমরা যদি সিমিলারলি
শুরু করি প্রথম বিজোড় সংখ্যা ১, তারপরে ২ আর দিতে পারবো না, ২ তো জোড় সংখ্যা, এরপরে ৩, তারপরে হলো ৫, তারপরে ৭, তারপরে ৯, ৯ এর পরে হচ্ছে কত হয় ১১, তারপরে হলো ১৩, তারপরে ১৫, তারপরে ১৭, তারপরে ১৯, তারপরে কিন্তু ২১, সেটা হচ্ছে ২০ থেকে বড়। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এখানে আগের মতোই ১০টা হচ্ছে বিজোড় সংখ্যা নিয়ে কাজ করতে। এবং এখানে দেখো ১০টা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে এখানে আছে হচ্ছে প্রথম ১০টি স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে সিমিলারলি আগের মতো আমাদের এখানে কাজটা কি? কাজটা হচ্ছে এখান থেকে সম্পর্ক খুঁজে বের করা। দেখো আগের মতোই যে প্রথমটা আর লাস্টেরটা আমরা একটু যোগ করে দেখি ১ আসে কিনা। দেখো ১৯ আর ১ এ কত আসতেছে? দেখো আমি যদি পাশে একটু লিখি, এখানে একটু নোট করি যে ১৯ যোগ ১ কত আসে? ১৯ আর ১ এ ২০। আবার যদি এই যে ৩ আর এখানকার হলো ১৭, ৩ ১৭ যোগ করি, এই যে ৩ যোগ ১৭ তাও কত আসে? ২০। তারপরে যে এখানকার ৫ আর এখানকার হলো ১৫, ৫ আর ১৫ যোগ করলে কত? এখানেও ২০। তারপরে হচ্ছে ৭ আর ১৩ সবগুলো একই আসবে, ৭ আর ১৩ হলো ২০। আবার হলো ৯ আর হলো ১১, এটাও যদি যোগ করি ৯ যোগ ১১ তাও কত? ২০। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কত আসতেছে? আগের মতোই ২০ আসতেছে। তাহলে সিমিলারলি আমরা আগের মতো একটা সূত্র আনার চেষ্টা করব। আমরা যদি এটাকে এভাবে লিখি যে প্রথম ২টা নিয়ে যদি কাজ করি, যে ১ যোগ ৩ কত আসে? ৪। এবার প্রথম ৩টা মানে এই যে এইটা, এই ৩টা নিয়ে। তাহলে ১ যোগ ৩ যোগ ৫। এরপরে হলো পরেরটা সহ, অর্থাৎ এই যে ১ থেকে ৭ পর্যন্ত। এই যে এটা থেকে এই পর্যন্ত। মানে ধারাবাহিকভাবে চলতে থাকবে ১, ৩, ৫, ৭। আচ্ছা এই ৪টা আরেকটা নিয়ে কাজ করি। ১, ৩, ৫, তারপরে হলো আচ্ছা ১, ৩, ৫ এখানে আরেকটা লিখি ৭। ১, ৩, ৫, ৭ তারপরে হলো ৯। আচ্ছা এগুলোর মধ্যে যদি কোনো সম্পর্ক পাই তাহলে বুঝতে পারবো বাকিগুলোতে একই ঘটনা ঘটবে। দেখো ১ আর ৩ যোগ করলে ৪, ১, ৩, ৫ যোগ করলে কত হয়? ৫ আর ৩ ৮, ১ এ ৯। আর এখানে যোগ করলে কত আসে? ৭ আর ৩ ১০, ৫ আর ১ এ ৬, তার মানে ১৬। এখানে কত আসতেছে? দেখো ৯ আর ১ এ ১০, ৭ আর ৩ এ ১০, ১০ ১০ ২০ আর ৫ এ ২৫। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে ২৫। এখন এই যে এখানে যে সংখ্যাগুলো পেলাম দেখো ৪, ৯, তারপরে হলো ১৬, তারপরে হলো ২৫। এই সবগুলাই হচ্ছে কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? আমি একটু লিখি পূর্ণবর্গ সংখ্যা। ধরো একটা সংখ্যাকে আমরা ২ বার গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন ১ কে আমি ২ বার গুণ করলাম, রেজাল্ট কত? ১। তাহলে ১ হইল পূর্ণবর্গ। আবার ২ কে ২ বার গুণ করব, কত পাবো? ২ দুগুণে ৪, এই ৪ হইল পূর্ণবর্গ। আবার ৩ কে ২ বার গুণ করব, ৩ তিরিকে ৯, এটা পূর্ণবর্গ। আবার ৪ কে ৪ বার গুণ করব, মানে ৪ কে ২ বার গুণ করব, ৪ ৪, তাহলে ৪ ৪ ১৬। আবার হচ্ছে ৫ কে ২ বার গুণ করব, তাহলে কত হয়? ২৫। এভাবে চলতে থাকবে আর কি। এরপরে ৩৬, তারপর ৪৯, অর্থাৎ এগুলো হচ্ছে কি সংখ্যা? যেগুলো আমি গোল মার্ক করেছি এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো আমরা প্রতি ক্ষেত্রে কি পাচ্ছি? প্রতি ক্ষেত্রে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। এখন এখান থেকে হচ্ছে আমরা কিভাবে একটু রিলেশন আনতে পারি। এখন এটা ছিল কি বলতো? ১ এবং ৩ প্রথম ২টা সংখ্যার ক্ষেত্রে। এটা ছিল কি? এটা ছিল হলো প্রথম ২টি সংখ্যার ক্ষেত্রে। প্রথম ২টি স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগ ছিল হচ্ছে ৪। পরে হলো প্রথম কয়টা হইছে বলতো? পরেরটা হলো ৩টি। এখানে কয়টা বলতো? এখানে হচ্ছে ৪টা। তারপরে এখানে কয়টা দেখো তো? এখানে হচ্ছে ৫টা। তাহলে প্রথমটার জন্য ছিল কয়টি? ২টি। এটা যদি আমি একটু সংখ্যা দিয়ে লিখি, ২টি এভাবে লিখি ২, তাহলে বুঝতে পারবা। তাহলে প্রথম যেটা পেলাম, প্রথমটা হলো ২টির জন্য ৪, ৩টার জন্য ৯, ৪টার জন্য ১৬, ৫টার জন্য ২৫। তাহলে এটা আমি একটু সিরিয়াল লিখি। ২টার জন্য কত? ২টার জন্য পেলাম হলো ৪। তারপরে হলো ৩টার জন্য কত পেলাম? ৩টার জন্য পেলাম হচ্ছে ৯। তাহলে এই ২টাই আমরা যদি দেখি, আরেকটা লিখি। একটা হলো ৪টার জন্য পেলাম হলো ১৬। তাহলে দেখো এখানে এই ২ কে আমরা যদি ২ বার গুণ করি, ২ গুণন ২, তাহলে কত হয়?
তাইলে পাচ্ছি হচ্ছে 4, একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 3কে যদি 2 বার গুণ করি তাহলে পাচ্ছি 9, এটা পরেরটার যোগফলের সমান। 4 গুণন 4 এটা যদি করি তাহলে হচ্ছে 16, এটা হলো 4টার যোগফলের সমান। অর্থাৎ আমাদের সংখ্যা যদি হয় একটা, তাহলে এখানে 1কে যদি আমরা 2 বার গুণ করি, 1 গুণন 1, সেটা হলো আমাদের কি হচ্ছে, যোগফল হচ্ছে। আবার আমাদের যদি দুইটা সংখ্যা নেই, যেমন 1 3 নেই, দুইটা নেই, তখন 2কে যদি আমরা 2 বার গুণ করি, যেটা হয় সেটা হলো দুইটার যোগফলের সমান। তারপর যদি 3টা নেই, 3কে যদি 2 বার গুণ করি তাহলে হচ্ছে 9, তাহলে হচ্ছে সেটা আমাদের 3টার যোগফলের সমান। তাহলে এখান থেকে যদি আমরা সামারাইজ করি, যখন একটা হয় তখন 1কে 2 বার করলে, 2 বার গুণ করলে যে রেজাল্টটা বা যেই ফলাফলটা পাচ্ছি সেটা হলো ওইটার যোগফলের সমান। তাহলে 1-এর ক্ষেত্রে 1, 2-এর ক্ষেত্রে 4, 3-এর ক্ষেত্রে হলো 9। তাহলে এইভাবে আমরা যদি বলি যে তাহলে ক সংখ্যক যদি চিন্তা করি, তাহলে ককে কয়বার গুণ করব, 2 বার গুণ করব। তাহলে এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমাদের কি, ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে ক গুণন ক, এটাকে যদি 2 বার গুণ করি তাহলে এটা আমরা পাই হলো ক স্কোয়ার। কিভাবে, দেখো যে ক গুণন ক, এটার উপরে মনে মনে পাওয়ার 1 আছে, এটার উপরে মনে মনে পাওয়ার 1 আছে। তাহলে একই জিনিস যদি থাকে তাহলে যতগুলা থাকবে ততগুলার পরিবর্তে একটা নিব। আর এই যে উপরে যে পাওয়ারগুলো আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, 1 যোগ 1 অর্থাৎ ক স্কোয়ার। বা স্বাভাবিকভাবে মনে রাখতে পারো, একই সংখ্যা 2 বার গুণ করলে কি হয়, এরপরে হচ্ছে 2 হয়, বা এটাকে বাংলায় বলা হয় বর্গ, ইংলিশে হচ্ছে স্কোয়ার, তাহলে ক স্কোয়ার। তাহলে স্বাভাবিক, এখান থেকে আমরা কি পেলাম, স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কি পাচ্ছি, ক স্কোয়ার। অর্থাৎ তোমাকে যদি বলে স্বাভাবিক 20টি, তাহলে 20-এর উপর কি করে দিবা, বলো স্কোয়ার করে দিবা, বা 20কে 2 বার গুণ করে দিবা, তাইলে হচ্ছে আমরা কি পাবো, ওইটার যোগফল পাচ্ছি। এটাকে বোঝার জন্য দেখো এখানে তোমাদের বইয়ে হচ্ছে এরকম বর্গের সাহায্যে নিছে। যেমন প্রথম একটার ক্ষেত্রে যখন আমরা এই যে 1 চিন্তা করলাম, প্রথম স্বাভাবিক ক্রমিক বা প্রথম স্বাভাবিক হচ্ছে বিজোড় সংখ্যা হলো 1, তাহলে একটার ক্ষেত্রে আমাদের যোগফল কত, এই একই, তাহলে এইটাই। যখন আমরা দুইটা নিব, যেমন 1 যোগ 3, 1-এর ক্ষেত্রে রেজাল্ট আমাদের কত বলতো, একই, তাহলে এখানে আমাদের এই যে স্কোয়ার কি, একটাই। 2-এর ক্ষেত্রে যখন আমরা দুইটা নিছি, রেজাল্ট কত, 4, দেখো এই যে তখন আমাদের এই যে এইটা আসতেছে। তখন 4টার ক্ষেত্রে দেখো যে এই দিকে কয়টা স্কোয়ার আছে, এইদিকে আছে হচ্ছে 2টা, আবার লম্ব বরাবর আছে কয়টা, 2টা। তাহলে দেখো এই দিকেরটা 2টা, আবার এদিকে কয়টা, 2টা। তাহলে এখান থেকে যদি আমরা একসাথে করো, 2 গুণন 2 কত, 4, এখানে রেজাল্ট কয়টা, 1 2 3 4, আবার এখানে যোগফল কত, 4। তাহলে অর্থাৎ এখানে আমরা যতগুলো বর্গ পাবো, এই যে লম্ব বরাবর এবং আনুভূমিক বরাবর, এটাকে যোগ করে যাওয়া হবে, সেটাই আমাদের যোগফলের সমান। দেখো আরেকটা দেখে আর একটু ক্লিয়ার হবা। এরপর যদি 3টা নেই, 1 3, তারপরে হলো 5, এটাকে যোগ করো, 5 আর 3 8 আর 1 9। দেখো 3টার জন্য এই যে আমরা কয়টা পাইছি, এই যে 9টা, এই দেখো 9টা। তার মানে এটার ঘটনা কি হবে, এদিকে কয়টা স্কোয়ার হবে বলো তো, এদিকে স্কোয়ার হবে, যেহেতু 3 নাম্বার এটা, তাহলে এদিকে হবে হলো 3টা এরকম বর্গ, আবার এদিকেও কয়টা হবে, 3টা। এই 3 আর 3 যদি গুণ করি তাহলে কত পাই, 3 3 গুণ করলে পাচ্ছে হলো 9। তাহলে তোমাকে যত সংখ্যক বলবে, আমি যদি বলি 10 সংখ্যক বা 10টি, প্রথম 10টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এরকম যদি আমরা স্কোয়ার নেই, তাহলে এই দিকে কয়টা স্কোয়ার থাকবে, 10টা, আবার এই দিকে কয়টা থাকবে, 10টা, এদিকেও 10টা, এদিকেও 10টা। তাহলে এই যে এই 10টা আর এই 10টা যদি আমরা গুণ করি তাহলে কত হয়, এখান থেকে 10 10 100, তাহলে রেজাল্ট আসবে কত, 100। তাহলে এটাই হলো আমাদের সূত্র, তোমাকে যতটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করবে, ততকে কি করে দিবা, ততকে হচ্ছে জাস্ট স্কোয়ার করে দিবা, বা এটাকে 2 বার গুণ করবা, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পেরেছো যে কিভাবে স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। আর এটা সূত্র হলে এই যে এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, ক স্কোয়ার, বা তুমি এটাকে যে কোনো সংখ্যা বা জাস্ট এভাবে লিখতে পারো যে ওই সংখ্যকের উপর কি করব, স্কোয়ার করে দিব, অথবা ওই সংখ্যক গুণন ওই সংখ্যক, একই কথা, এটার এটা একই কথা, যে স্কোয়ার মানে এটাকে 2 বার গুণ করতে হয়। অর্থাৎ যদি বলে প্রথম 20টি, তাহলে 20 গুণন 20, প্রথম 100টি 100 গুণন 100,
তাহলে যা আসবে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করছি স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছো। ফাইনালি দেখব যে একটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয়। দেখো এটাকে আমরা বোঝানোর আগে এটার বেসিকটা যদি দেখি, যেমন একটা সংখ্যা, সেটা আমি ধরলাম হচ্ছে, ধরো হচ্ছে 2, অথবা সেটা হইতে পারে 5। 5-এরটা দিয়ে দেখাই আগে। এটা আমরা কি করব, যে কোনো একটা সংখ্যা, এটা আমাদেরকে দেওয়া থাকবে গিভেন। ধর একটা সংখ্যা আমাকে কি দিল, এটা আমাকে দিল হচ্ছে 5। তাহলে তুমি এরকম দুইটা সংখ্যা নিবা, দুইটা সংখ্যা নিয়ে যোগ করবা, করে প্রথম সংখ্যার উপর স্কোয়ার করবা, পরের সংখ্যার উপর স্কোয়ার করবা, করে যোগফল করে দেখবা যে এই দুইটার বর্গ করে যে যোগফল, এটা এই 5 আসছে কিনা। যদি আসে তাহলে ওই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের, এই যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। যেমন 5-এরটা যদি করে দেখাই, যেমন 5কে আমরা কি বললাম, ভাঙবো এরকম দুইটা সংখ্যা আকারে এবং মাঝখানে যোগ দিব এবং তাদের উপর কি করব, আলাদা আলাদা স্কোয়ার দিব। যেমন এখানে আমি যদি 1 দেই, 1কে স্কোয়ার করলে কত হয়, 1ই হয়। আর এখানে যদি আমরা 2 দেই, 2কে স্কোয়ার করলে কত হয়, 4। অর্থাৎ এইটার রেজাল্ট কত আসতেছে, এটার রেজাল্ট হলো 4। আর এইটার রেজাল্ট কত আসতেছে, 1। তাহলে দেখো 1 আর 4 যোগ করলে কত আসে, 5। তাহলে এটাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। কিন্তু এই 2-এরটা দেখো, 2-এরটা আমি একটু নিচে আর একটু ভালো করে লিখে দেখাই। যেমন 2, এখানে আমরা দুইটা সংখ্যা বসাইতে হবে, রাইট? এখানে আমাদের দুইটা সংখ্যা বসাইতে হবে। এখানে যদি আমি 1 বসাই, আবার এখানে যদি 1 বসাই, তাহলে কিন্তু হবে না। সংখ্যা দুইটা কি হইতে হবে, আলাদা হইতে হবে, ডিফারেন্ট হইতে হবে। তাহলে এখানে 1 যেহেতু অলরেডি বসাই ফেলছি, বর্গ করে ফেলছি, রেজাল্ট কত আসবে, 1 এর স্কোয়ার করলে কত আসে আমরা জানি, 1 কে স্কোয়ার করলে 1 আসে। এখন এখানে আমি যদি 2 বসাই, 1 তো আর বসানো যাবে না, 2 বসাও, দেখো 2 কে স্কোয়ার করলে কত আসে, 2 কে স্কোয়ার করলে 4। তাহলে 4 এর 5, 5 হয়ে যাচ্ছে। তার মানে 2 কে কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে সব সংখ্যাকে তুমি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা না। এখান থেকে যদি আমি সামারাইজ করি, যে কিছু সংখ্যা থাকবে তাদেরকে বর্গের সমষ্টি রূপে কি করা যাবে, প্রকাশ করা যাবে। কিছু সংখ্যাকে কি করা যাবে না, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে না। আর 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এরকম টোটাল 35টি সংখ্যা আছে যাদেরকে হলো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বাকি সংখ্যাগুলোকে কিন্তু প্রকাশ করা যায় না। তোমাদের এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে যে এটাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাও, বা এটাকে কি প্রকাশ করা যায় কিনা, এটা তোমাকে দেখাতে হবে। সো এই ছিল আজকের আলোচনা। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর এই লেসন সম্পর্কিত বা আমার এই চ্যানেল সম্পর্কিত বা পড়া রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলেই তোমাদের টাইমলাইনে খুব দ্রুত চলে যাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা ভিডিওগুলো। সো আজকে এতটুকুই থাকছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।